গল্পের শুরুতে আমাদের দেখানো হয় কিংসু নামে এক ছেলেকে, যে পেশায় একজন আর্টিস্ট ছিল। কিংসু ছেলেটি খুবই গরিব, রাস্তার পাশে বসে সে ছবি আঁকত। আর হ্যাঁ, কিংসু ছেলেটি খুবই সুন্দর ছবি আঁকত। শিল্পী হিসেবে তার হাত ছিল অনেক পাকা। এত ভালো ছবি এঁকে দিনরাত খেটে খুঁটে সে শুধু তার খাবারের পয়সাটাই রোজগার করত। তো একদিনের ঘটনা, লেকিয়াক নামে এক নামকরা শিল্পী এসে হাজির হয়। সে কিংসুর দিকে এক গাদা টাকা ছুড়ে দিল। আসলে এই লেকিয়াক শিল্পী হিসাবে বেশ নামডাক ছিল, কিন্তু তার আঁকা ছবিগুলো অতটাও ভালো ছিল না। তাই সে চালাকি করে সে কিংসুর কাছ থেকে ছবি আঁকিয়ে নিত এবং তার বদলে কিংসুকে কিছু টাকা দিত। লেকিয়াক মনে মনে ঠিক জানতো তার নাম ডাকের আসল কারণ লেকিয়াকের আঁকা ছবিগুলো। কিংসু তখন তার যা কিছু ছিল, মানে রং তুলি, ক্যানভাস সব গুছিয়ে নিয়ে নিজের ছোট্ট একটি ফ্ল্যাটের দিকে হাঁটা দিল। যাবার সময় দেখলো আরো চিত্রশিল্পী রাস্তার সামনে বসে ছবি আঁকছে। আসলে এই শহরে ভালো শিল্পীর তেমন একটা কদর নেই, মানুষজন জনপ্রিয়তার পেছনেই দৌড়ায়, আর লেকিয়াক এই জিনিসটিরই ফায়দা নিচ্ছিল। কিংসু তার কিছু ছবি নিয়ে কাছেই থাকা এক আর্ট গ্যালারির মালিক ঝাও এর কাছে যায়, কিন্তু ঝাও কিংসুর ছবি কিনতে একটু আগ্রহী ছিল না। তার সাফ কথা, কিংসুর ছবিগুলো নাকি ফালতু। আর সে এটাও বলল তার আর্ট গ্যালারিতে শুধু লেকিয়াকেরই ছবি রাখা হয়, লেকিয়াক নাকি দুর্দান্ত ছবি আঁকে। মজার ব্যাপার হলো, ঝাও জানতো না লেকিয়াকের নামে যে ছবিগুলো বিক্রি হচ্ছিল সেগুলো আসলে কিংসুরই আঁকা। লেকিয়াক শুধু সেই ছবিগুলো বিক্রি করে নিজে টাকা কামাচ্ছিল। বেচারা কিংসু সত্যি বলার সাহসও ছিল না, কারণ সে ছবি এঁকে যে কটা টাকা পেত সেটাই তার সম্বল ছিল। যদি সে নিজের নামে ছবি বিক্রি করতে যেত তাহলে হয়তো কেউ তার ছবি কিনত না। মনমরা হয়ে কিংসু সেখান থেকে বের হয়ে যায়। পথে তার দেখা হয় এক অন্ধ মেয়েকে দুটো বকাটে ছেলে ডিস্টার্ব করছে। কিংসু ওই অন্ধ মেয়েটিকে বাঁচাতে গেল, কিন্তু ওই বকাটে ছেলে দুটো কিংসুকে আচ্ছা মতো ধোলাই করে দিল। অন্ধ মেয়েটির যাবার মতো কোনো জায়গা ছিল না, কোনো আপনজনও ছিল না। কিংসু দয়া করে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। সে অন্ধ মেয়েটিকে বুঝতেও দিল না যে সে তার জন্য মার খেয়েছে। পরের দিন কিংসু সাইয়াগোকে একজোড়া সুন্দর উঁচু হিলের জুতো উপহার দিল। সাইয়াগোর অনেকদিন ধরেই এমন একটি হিল কিনতে চেয়েছিল। হিলগুলো পেয়ে সে ভীষণ খুশি হয়ে গেল। দেখতে দেখতে তাদের মধ্যে বেশ মিষ্টি একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। তারা শুধু দুটো মন খুলে কথা বলতে শুরু করেছে। এমন সময় মিংফার ঘুম ভেঙে যায়। মিংফা হলো কিংসুর রুমমেট, আর সে কিংসুর মতো একজন আর্টিস্ট। মিংফা ও কিংসু দুজনে মিলে ছোট একটি খোলা জায়গায় মনটা হালকা করত। তারা দুজনে তাদের এই টানাটানি জীবন নিয়ে অনেক হতাশ ছিল। মিংফার স্বপ্ন ছিল অনেক বড়লোক হবার, আর কিংসু চেয়েছিল একজন নামকরা শিল্পী হতে। সেদিন তারা ছাদে ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে বিকট একটি আওয়াজ শুনতে পাওয়া যায়। কিংসুর ঘুম ভেঙে যায়। সে আকাশের দিকে তাকাতেই তার চোখ ছানাবড়া। সে দেখতে পায় একটি মহাকাশ যান নিচে নেমে এসেছে। সে ধীরে ধীরে মহাকাশ যানটার পিছু নেয় আর দেখতে পায় ভেতর থেকে 3টে এলিয়েন নেমে আসছে। সে তাড়াতাড়ি তার ফোনটা বের করে ভিডিও করতে যায়। ঠিক তখনই চোখের সামনেই তারা মিলিয়ে যায়। ঠিক তখন কিংসু দেখলো মহাকাশযান থেকে কি যেন একটি জিনিস নিচে পড়ে গেছে। কাছে গিয়ে সে দেখতে পায় এটি একটি পেন্সিল। পরের দিন সকালে কিংসুর ঘুম ভাঙে। তখন সে পেন্সিলটাকে হাতে নিয়ে কিছু বুঝতে পারছিল না। সে এটা নিয়ে কি করবে বা কি হতে পারে। তারপর সে পেন্সিলটা শার্পনারে ঢুকিয়ে ভালো করে ছুলে নিল। এরপর ক্যানভাসটা বগলদাপা করে সে রোজকারের মতো ছবি আঁকতে রাস্তায় বেরিয়ে পড়ল। পেন্সিলটা কেমন কাজ করে সেটা দেখার জন্য প্রথমে একটি আপেলের ছবি আঁকে। ছবি আঁকা শেষ হতে না হতেই সেই ছবি থেকে আপেল সত্যি সত্যি ফলে পরিণত হয়। কিংসু প্রথমে মনে হলো সে বুঝি স্বপ্ন দেখছে। সে আপেল তুলে একবার কামড় দিয়ে দেখলো সেটা সত্যিকারেরই আপেল। এই ঘটনা দেখে সে রীতিমতো অবাক হয়ে গেল। সে দৌড়ে গেল মিংফার কাছে। মিংফাকে সে সব কথা খুলে বলল। মিংফা তার কথায় পাতা দেয় না। তখন কিংসু তার কথায় প্রমাণ দিতে কাগজে সোনার একটা বাটে ছবি আঁকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও সেই সোনার বার সত্যি হয় না। মিংফার তো মনে হলো কিংসু পাগল হয়ে গেছে, তাই সে কাগজটা মুড়ে ফেলে দেয়। কিন্তু ঠিক তখনই নিচ থেকে এক লোকের গলা ফাটানো চিৎকার, কারণ সেই কাগজ থেকে সত্যিকারের সোনার বার ঠিক বেরিয়েছে, তবে সেটা সোজা গিয়ে পড়েছে নিচে এক বৃদ্ধ লোকের মাথায়। তখন মিংফা বিশ্বাস করতে বাধ্য হলো যে এই পেন্সিল দিয়ে কাগজে যাই আঁকা হবে সেটাই সত্যি হয়ে যাবে। তারা দুজনে ঠিক করলো এই জাদুর পেন্সিল দিয়ে তাদের সব স্বপ্ন পূরণ করবে। কিংসু একটি বাড়ির ছবি আঁকলো, কিন্তু সেকেন্ডের মধ্যে চোখের পলকে সেখানে একটি বাড়ি তৈরি হয়ে গেল। কিন্তু তার প্রতিবেশীরা পুলিশকে ফোন করে দেয়। পুলিশ এসে সেই বাড়িটি তদন্ত শুরু করে। কিংসু আর মিংফার তো ভয়ে কাঁপতে শুরু করে। মনে হয় তারা বুঝি দুজনে ফেঁসে যাবে। ঠিক তখনই কিংসু পেন্সিলটির গায়ে একটা গোপন বোতাম দেখতে পায়। যেই না সে বোতাম টিপলো, সঙ্গে সঙ্গে আঁকা ছবিটা যেন মুছে যাচ্ছে। তখনই সেই বাড়িটাও চোখের পলকে উধাও হয়ে যায়। এবার তারা দুজনেই পেন্সিলটার আসল রহস্য বুঝতে পারে। এই পেন্সিল দিয়ে তারা পৃথিবীর যে কোনো জিনিস তৈরি করতে পারবে। মিংফা ঠিক করলো সে রাজার মতো বিলাসবহুল জীবন কাটাবে। এতদিন সে যা যা স্বপ্ন দেখেছে সে সব স্বপ্ন পূরণ করবে। এবার কিংসু 200 কোটি টাকা আঁকার চেষ্টা করলো। অনেকবার চেষ্টা করার পর অবশেষে সে 200 কোটি টাকা এঁকে ফেলে। শেষ হতে না হতেই তাদের ঘরে 200
কোটি টাকা উপচে পড়ে। তারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে সবার আগে তাদের বাড়িওয়ালার সব ভাড়া দিয়ে দিল, কারণ বেচারা কয়েক মাস ধরে ভাড়া দিতে পারেনি। এরপর সে তার সব প্রতিবেশীদের ভাড়া দিয়ে দিল। সে তার প্রতিবেশীদের আগামী 100 বছরের ভাড়াও চুকিয়ে দেয়। তাদের কাছে সে যেন সাক্ষাৎ দেবতা হয়ে ওঠে। তারপর তারা দুটো বিলাসবহুল গাড়ি তৈরি করে ফেললো। রাতারাতি তাদের এই কপাল খুলে যাওয়া দেখে পাড়া শুদ্ধ তো সবাই অবাক হয়ে যায়। তারা এবার গেল জমি কিনতে। সে গিয়ে তাদের দেখা হয়ে গেল লেকিয়াকের সাথে। হ্যাঁ, সেই লেকিয়াক যে কিনা কিংসুর ছবি নামমাত্র দামে কিনে নিত। এদের দুইজনের সুন্দর জামা কাপড় দেখে লেকিয়াকের তো বিশ্বাসই হচ্ছিল না। তার মনে হচ্ছিল তারা বুঝি বলক হবার ভান করছে, কিন্তু লেকিয়াক নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যখন দেখে তারা নগদ টাকায় তারা দুটো ভিলা কিনে ফেলে। এত টাকা, তাও আবার সব ক্যাশ। লেকিয়াকের তো মাথা ঘুরে যাওয়ার উপায়। সে মনে মনে জ্বলতে লাগলো। কিছুদিন পর কিংসু সাইয়ককে তার কেনা ভিলাতে নিয়ে গেল। এটা সাইয়গের জন্য মস্ত বড় সারপ্রাইজ ছিল। পুরো ভিলার ভেতরে সবাই তাকে স্বাগত জানার জন্য ফুলের মালা হাতে করে নিয়ে দাঁড়িয়েছিল। এই ফাঁকে মিংফাকে তার নতুন বান্ধবী তিয়ানের সাথে খুব হাসি খুশি দেখতে পায়। আর ঠিক সেই খুশির মুহূর্তে কিংসু সবার সামনে সাইয়াগোকে পট করে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। সে ভাবে তার মতো সাধারণ মেয়ে এত বড়লোকের সাথে কি মানায়। তার কথা শুনে কিংসু আর চুপ করে থাকতে পারল না। সে তাকে সব সত্যি কথা বলে দেয়। সে তাকে বলে এই সমস্ত ধন দৌলত, বিশাল বহুল জীবন সব জাদুর পেন্সিলের কারণে। এটা একটি ভিন গ্রহের মহাকাশযান থেকে পড়ে গেছিল। সে পেন্সিল দিয়ে যাই আঁকে সেটা চোখের সামনে জ্যান্ত হয়ে যায়। কিন্তু সাইয়ং তার একটা কথাও বিশ্বাস করে না। তখন কিংসু তাকে বলে, যদি আমি তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারি তাহলে তো তুমি বিশ্বাস করবে। সাইয়ং রাজি হলো। পরের দিন কিংসু অনেক যত্ন করে সাইয়গের চোখের ছবি আঁকে। সে দুটো সুন্দর চোখ আঁকে, কিন্তু সাইয়গের চোখে ফিট না হয়ে বাইরে চলে আসে। এরপর সে বুদ্ধি কাটিয়ে সাইয়গের একটি পুরো ছবি আঁকলো। সেই ছবিটির ভেতরে তার চোখ এঁকে দিল। তারা 5 ঘন্টা ধরে শুধু এই ছবিটাই আঁকলো। কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম সাইয়ং হঠাৎ করেই সবার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। সবার তো ভয়ে চিন্তায় অবস্থা খারাপ। আবার সে ফিরেও এলো। এবার তার চোখে দৃষ্টি ফিরে এসেছে, সব দেখতে পাচ্ছে। এর কিছুদিন পর থেকেই শহরে সব আজব আর অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন সিনেমার শুটিং চলাকালীন নামকরা অভিনেত্রীর চোখের মণি হট করে গায়েব হয়ে যায়। সে আর কিছু দেখতে পাচ্ছে না। আবার খবরে দেখানো হলো একটি বিশাল বহুল বাড়ি এক জায়গা থেকে উধাও হয়ে গেছে। আর সেটা ছিল সেই একই ভিলা যেটা কিংসু এঁকেছিল। এই লোকের দামি গাড়ি হঠাৎ চলতে চলতে ভ্যানিশ হয়ে গেল। সেটা ছিল অবিকল মিংফার গাড়ির মতো। পুলিশরা এই সমস্ত ভুতুরে রিপোর্ট পেয়ে রীতিমতো কনফিউজড হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। তার কাছে আরো একটি ঘটনার খবর এলো, ব্যাংক থেকে হঠাৎ করে 200 কোটি টাকা গায়েব হয়ে গেছে। এইসব কাণ্ড কারখানা না জেনে তাদের নতুন বিলাসবহুল জীবন পেয়ে ব্যস্ত ছিল। তারা তখন তাদের নতুন জীবনে অনেক খুশি, যদিও লেকিয়াক এই ব্যাপারগুলো হজম করতে পারছিল না। কিংসু যে কিনা রাস্তায় গরিব শিল্পী ছিল, সে কি করে রাতারাতি এত টাকার মালিক হয়ে গেল তার মাথায় কিছুতেই ঢুকছিল না। তাই সে সোজা পুলিশকে ফোন করে দেয় আর বলে ওই ব্যাংক থেকে 200 কোটি টাকা কিংসু ছাড়া আর কেউ নেয়নি, সেই আসল চোর। তারপর পুলিশ তদন্ত করে কিংসু দুটো বিলাসবহুল বাড়ি পেলেন। ঠিক যত টাকা ব্যাংক থেকে চুরি হয়েছিল ঠিক তত টাকা তাদের কাছ থেকেই পাওয়া গেল। তাই তিনি আর দেরি না করে কিংসু ও মিংফাকে গ্রেপ্তার করেন। তাদের থানায় নিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদের সময় ব্যাংক থেকে 200 কোটি টাকা নেবার জন্য আচ্ছা মতো জেরা করেন, কিন্তু তারা দুইজন সেটা অস্বীকার করে যে তারা ব্যাংক থেকে কোনো টাকা চুরি করেনি। তারা এত টাকা কোথা থেকে পেল? তখন তারা বলে তাদের কাছে এমন একটি আশ্চর্য জিনিস আছে যার দ্বারা তারা যা চাইবে তাই আনতে পারবে। এই কথা শুনে পুলিশরা তো হেসে পাগল হয়ে যায়। তিনি তাদের কোনো কথা বিশ্বাস করে না। কিন্তু কিংসু ঘরের ভেতরে একটি জলজ্যান্ত ফেরারি গাড়ি এঁকে হাজির করলো। এরপর পুলিশদেরও চোখ কপালে উঠার উপায়। তিনি বিশ্বাস করতে বাধ্য হলেন তাদের দুজনের কাছে এমন কিছু আজব ক্ষমতা আছে, কিন্তু তাদের ওপর 200 কোটি টাকা চুরির অভিযোগ আছে। পুলিশের কাছে পাকাপোক্ত কোনো প্রমাণ ছিল না যে তারা ব্যাংক লুট করেছে। তাই তাদের দুজনকে এক প্রকার বাধ্য হয়ে ছেড়ে দিতে হলো। পুলিশ অবশ্য তাদের ওপর নজর রাখতে শুরু করল। তারপর তারা খবর পেল একটি গাড়ির শোরুম থেকে ফেরারি গাড়ি উধাও হয়ে গেছে, যেটা ছিল হুবহু একই ফেরারি যেটা কিংসু তাদের চোখের সামনে এনেছিল। বাড়িতে পৌঁছে কিংসু ফোনে এবং টিভির খবরে সব খবর জানতে পারল। কি করে ব্যাংক থেকে 200 কোটি টাকা কিভাবে ভ্যানিশ হয়ে গেছে, কিভাবে একটি ফেরারি গাড়ি শোরুম থেকে গায়েব হয়ে গেছে। এইসব খবর দেখে কিংসুর মাথায় যেন বাজ পড়ল। এতক্ষণে ব্যাপারটা ধরতে পারলো পেন্সিল দিয়ে নতুন করা যায় না। ওটা আসলে এই পৃথিবীতে আগে থেকে থাকা জিনিসপত্র আমাদের কাছে নিয়ে আসে। তার মানে পেন্সিলের আসল কাজ হলো জিনিসপত্র এদিক থেকে ওদিক করা, নতুন কিছু বানানো নয়। কিছুদিন পর শ্রেয়া নামে এক সুন্দরী মহিলা তার বাড়িতে এসে হাজির হলো। আসলে এই শ্রেয়া ছিল কিংসুর পুরনো প্রেমিকা, যে এক সময় কিংসুকে ছেড়ে টাকার লোভে লেকিয়াকের সাথে থেকে গিয়েছিল। কিন্তু লেকিয়াক লোকটা ভালো ছিল না, সে শ্রেয়াকে মারধর করত। তাই সে কিংসুর কাছে ফিরে এসেছে। সে কিংসুর কাছে অতীতের ঘটনার জন্য ক্ষমা চায়। কিংসু সাইয়ং এর অনুমতি নিয়ে শ্রেয়া তাদের সাথে
সেই রাত্রে মদ্যপান করতে নেশার ঘরে মনের দুঃখে কিংসু শ্রেয়াকে সেই জাদুর পেন্সিলের সব সত্য ঘটনা গড়গড় করে বলে দিল। কিভাবে সে যা এঁকেছে তাই বাস্তবে পরিণত হয়েছে। কিংসু টের পেল না তার সমস্ত কথা লেকিয়াক শুনে ফেলেছে। লেকিয়াক চালাকি করে শ্রেয়াকে একটি ছোট্ট গোপন ক্যামেরা লাগিয়ে দিয়ে সকালে পুলিশরা তাদের দলবল নিয়ে কিংসুর বাড়িতে হাজির হলো। কিংসু এবং মিংফা তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে তাদের ওই পেন্সিলটি এবার পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, কারণ পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে খুব শীঘ্রই তারা সবকিছু বুঝে যাবে। আর তারা যদি পেন্সিলটা না দেয় তাহলে তারা পৃথিবীর সব থেকে বড় অপরাধী হিসেবে গণ্য হবে। তারপর তারা অনেক ভেবেচিন্তে তারা ডিসিশন নিল যে তারা পেন্সিলটা ফেরত দিয়ে দেবে। পুলিশ তাদের কথা দিলেন যদি তারা পেন্সিলটা ফেরত দিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে আর কোনো মামলা করা হবে না, তাদের ছেড়ে দেওয়া হবে। কিংসু তাদের সিন্দুকটা খুলল, যার মধ্যে পেন্সিলটা খুব যত্ন করে রেখেছিল। সিন্দুকটা খুলতেই দেখতে পায় সিন্দুকটির ভেতরে পেন্সিলটি আর নেই, গায়েব হয়ে গেছে। আসলে শ্রেয়া রাতের বেলায় চুপি চুপি এসে চুরি করে পেন্সিলটা লেকিয়াককে দিয়ে দিয়েছিল। কিংসু বিশ্বাস করে কি বড় ভুলটাই না করেছে। ওদিকে লেকিয়াক জাদুর পেন্সিলটি পেয়ে সে প্রথমে সবচেয়ে বড় আর্ট এক্সিবিশনের ছবি আঁকলো, আর কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে বিশাল এক প্রদর্শনী তৈরি হয়ে গেল। এরপর সে বিশাল বড় রাজপ্রাসাদের ছবি আঁকলো। দেখতে দেখতে সেখানে একটি প্রাসাদও দাঁড়িয়ে গেল, কিন্তু সে এতেও শান্ত হলো না। এরপর সে আঁকলো বিশ্বের সেরা সুন্দরী মিস ওয়ার্ল্ডকে। কিছু সেকেন্ডের মধ্যেই সেই সুন্দরী তার সামনে হাজির হলো। যেই না লেকিয়াক তাকে বলল সে তাকে বিয়ে করে নিজের বউ বানাবে, তখনই মেয়েটা দিল তার গালে এক চড়। কিছুক্ষণ পর পুলিশরা সেখানে পৌঁছে গেলেন। সে লেকিয়াককে ভালোভাবে পেন্সিলটা ফেরত দিয়ে দিতে বললেন, কিন্তু লেকিয়াক তখন ক্ষমতার কারণে অন্ধ হয়ে গেছিল, পেন্সিলটি দিতে সরাসরি মানা করে দিল। তারপর লেকিয়াক তাদের একটি ছবি দেখালো। সেই ছবিটি ছিল সেই ভিন গ্রহের মহাকাশযানের, যেটা তাদের শহরের ওপর দিয়েই অনেকদিন আগে উড়ে গিয়েছিল। সেই ছবিটা আঁকার সাথে সাথেই মনে হলো ভিন গ্রহের মহাকাশযানটা তাদের দিকেই নেমে আসছে। এতক্ষণে ওই ভিন গ্রহের এলিয়েনগুলো জেনে গেছে তাদের মূল্যবান পেন্সিলটা হারিয়ে গেছে। এখানে আমরা জানতে পারলাম পেন্সিলটির আসল কাজ মহাকাশযানের আবর্জনা পরিষ্কার করা। মহাকাশযানের সামনে যদি কোনো গ্রহাণু বা অন্য কোনো বাধা এসে পড়ে তাহলে তারা সেটা ছবি এঁকে সেটাকে সামনে থেকে সরিয়ে ফেলে। আসলে পেন্সিলটা তাদের কাছে একটি অত্যাধুনিক ঝাড়ুর কাজ করে। যাই হোক, লেকিয়াক ওই মহাকাশযানটাকে একে পৃথিবীতে হাজির করলো। দেখতে না দেখতেই মহাকাশযানটা টেলিপোর্ট হয়ে সোজা তাদের ওপর এসে পড়লো। স্পেসশিপ থেকে 3 জন এলিয়েন বের হয়ে এলো। একজন এলিয়েন এসে কিংসুকে ঘপ করে ধরে ফেললো, কারণ তার ধারণা ছিল পেন্সিলটি কিংসুর কাছে আছে। কিন্তু কিংসু ভয়ে ভয়ে এলিয়েনকে জানালো পেন্সিলটি আসলে লেকিয়াকের কাছে। কিন্তু ততক্ষণে লেকিয়াক 1899 সালের সবচেয়ে শক্তিশালী একটি ভয়ঙ্কর ট্যাঙ্কের ছবি এঁকে ফেলেছে, আর সে মনের খুশিতে ট্যাঙ্কের ভেতরেই বসে আছে। তবে এলিয়েনটা মোটেও কাঁচা ছিল না। লেকিয়াকের আক্রমণ করার আগেই এক ঝটকায় লেকিয়াককে ট্যাঙ্ক থেকে বার করে মাটিতে ফেলে দেয়। এলিয়েনরা দেখলো পেন্সিলটি কেটে ছোলানো করা হয়েছে। তখন কিংসু সাহস করে এলিয়েনদের জানালো যে সে পেন্সিলটা শার্পনার দিয়ে ছুলেছিল, যাতে সে আরও নিখুঁতভাবে ভালোভাবে ছবি আঁকতে পারে। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কিংসুর সততা ও সরলতা দেখে এলিয়েনরা তাকে ক্ষমা করে দিল। এই পেন্সিল দিয়ে এখনো পর্যন্ত যা যা আঁকা হয়েছে সেগুলো একে একে তাদের আসল জায়গায় ফিরিয়ে দিতে হবে, না হলে মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এরপর এলিয়েনরা জাদুর পেন্সিলটি দিয়ে এতক্ষণে আঁকা বাড়ি, গাড়ি এবং কি মিস ওয়ার্ল্ডকেও তার আসল জায়গায় ফিরিয়ে দিল। এরপর তাড়াহুড়োয় এলিয়েনদের মনে পড়ল যে তারা তাদের মহাকাশযানটাকেও ফিরিয়ে দিয়েছে। তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সেখান থেকে উধাও হয়ে গেল। ঝাংনাং তখন লেকিয়াককে দড়ি দিয়ে বেঁধে গ্রেপ্তার করলো। পেন্সিলের আসল সত্যটা জানার পরেও এত সব কাণ্ড কারখানা করেছে, এমনকি মিস ওয়ার্ল্ডকেও নিজের স্বার্থে একে হাজির করেছে। এটা তো অন্যায়। সবকিছু আগের মতো হয়ে যাওয়ার ফলে সাথে সাথে সাইয়াং এর চোখের দৃষ্টি আবার সাথে সাথে চলে গেল। আশ্চর্য ব্যাপার হলো সে এতেও দুঃখ পেল না। সে তার এই জীবনে অনেক খুশি ছিল। সে কিংসুকে ঠিক আগের মতনই ভালোবাসত আর সবসময় তার পাশে থাকবে বলেই জানায়। শ্রেয়া তার ভুলের জন্য কিংসুর কাছে হাউমাউ করে কেঁদে ক্ষমা চাইলো এবং সে এটাও বললো যে সে ক্যামেরাটার ব্যাপারে কিছুই জানতো না। তো কিংসু উদার মনে তাকে ক্ষমা করে দিল। এভাবেই আমাদের এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।